নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আপনারা জানেন যে আজকে তাজিকিস্তানের আস্তানা শহরে ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন, এবং এই শীর্ষ সম্মেলনে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে ভারতের পার্লামেন্টে যে অধিবেশন চলছে সেখানে তিনি ব্যস্ত, তাই তিনি যেতে পারেননি। ফলত নরেন্দ্র মোদীর বদলে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা ভারতের জন্য, আমাদের দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গিয়ে কি করেছেন সেটা জানলেই হয়তো বুঝতে পারবেন কেন মোদী যাননি। হয়তো পার্লামেন্টটা হয়তো কারণ নয়, অন্য কোনো কারণও আছে, অন্য কোনো চাপ ছিল। প্রথমে আমরা ছোট করে জেনে নেব সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে নিয়ে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কোনো সামরিক জোট নয়, কিন্তু এটা যখন তৈরি হয়েছিল 2001 সালে, তখন পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধিতা, ড্রাগ ট্রাফিকিং অর্থাৎ মাদক পাচার এর বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য গড়ে উঠেছিল। যদিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বারবার যেটা বলে যে এটা কোনো ন্যাটোর মতো সামরিক জোট নয়, মূলত মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে, যারা আগে সোভিয়েতের অন্তর্ভুক্ত ছিল, সেই মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চলতে শুরু করে। পরবর্তীকালে অন্যান্য দেশগুলো এর সাথে সামিল হয়। গত বছর এই সংগঠনে যুক্ত হয়েছিল ইরান। এই বছর এই সংগঠনে যুক্ত হয়েছে বেলারুশও কিন্তু পূর্ববর্তী যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত একটা দেশ ছিল, এখন একটি স্বাধীন দেশ। যদিও রাশিয়ার সাথে সে একটা ইউনিয়ন সম্পর্ক রাখে এবং সে অত্যন্ত রাশিয়ার ঘনিষ্ঠ। কেন ধীরে ধীরে একটি মধ্য এশিয়ার, তাজিকিস্তান, উজবেকিস্তান এই দেশগুলো, কিরগিজস্তান এই দেশগুলোকে নিয়ে গঠিত একটি জোট, কেন সেখানে অন্যান্য দেশগুলো যুক্ত হচ্ছে? কারণ ইরান, বেলারুশের মতো দেশও সেখানে যুক্ত হচ্ছে। কিভাবে এই 10 সদস্য ছাড়াও আরো 2 অতিরিক্ত সদস্য আছে যারা অবজারভার, পর্যবেক্ষক, এবং আরো 14 সদস্য আছে। এই যে ব্যাপ্তি বাড়াচ্ছে, তার ব্যাখ্যায় বেলারুশ রেডিওর ডেপুটি ডিরেক্টর গ্রেগরি মিতুসনিকভ বলেছেন যে এই যে জোট, এই জোটটার উদ্দেশ্য কখনোই এটা নয় যে একে অন্যকে বলা। মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম বলে থাকেন, মানে উনি যেটা নির্দেশ করেছেন যে তুমি যদি আমার পক্ষে না থাকো, তুমি আমার বিরুদ্ধে। বাস্তবিকই আমরা দেখতে পাবো যে এই জোটে, এই একই সম্মেলনে ভারতও আছে, পাকিস্তানও আছে, চীনও আছে, অর্থাৎ, এবং মধ্য এশিয়ার যে দেশগুলো তাদের একে অন্যের সাথে বৈরিতা আছে, তবুও তারা একসাথে শান্তি এবং সহযোগিতার উদ্দেশ্যে এই এসসিওতে আছে। এর মধ্যে কোনো রকম শর্ত আরোপ করা নেই যে তোমাকে আমাদের দিকে থাকতে হবে, আমার নির্দেশ অনুযায়ী, চীন বা রাশিয়ার বা অন্য কোনো দেশের নির্দেশ অনুযায়ী বাকিদের পররাষ্ট্রনীতি হতে হবে, না হলে তাকে একঘরে করে দেওয়া হবে বা তাকে না হবে না, যেরকম দেখা যায় ন্যাটোর ক্ষেত্রে বা G7 এর ক্ষেত্রে। এটাই গ্রেগরি মিতুসনিকভ বলেছেন। এবং গ্রেগরি মিতুসনিকভের একটি আর্টিকেল যেটা লিখেছেন এই বেলারুশের 2024 সালে এসসিওতে ঢোকার জন্য, সেটা পড়তে হলে চলে যাবেন eastpost.in, আমাদের ইংলিশ সাইট, সেখানে। এবং এইখানে যেটা হয়েছে যে গতকাল পাকিস্তান খুব খোলাখুলি ভ্লাদিমির পুতিনকে বলেছে যে সোভিয়েত ইউনিয়নের সময় যেইভাবে পাকিস্তান এবং রাশিয়ার বাণিজ্য হতো, কারেন্সি সমস্যা থাকলে বার্টার সিস্টেমে সেই ট্রেড হতে পারে। পাকিস্তানের কটন, সেটা টেক্সটাইল, এগুলো রাশিয়া নিত, সেইভাবে আবার শুরু করা যায়। পুতিনও তাতে সহমত হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে 25শে জুন যেটা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে একটা স্টেটমেন্ট জারি করে। যদিও ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস অবধি মার্কিন যুক্তরাষ্ট্র
পাকিস্তানে যে ব্যাপক নির্বাচনে কারচুপি হয়েছে সবাই সেটা জানে, কিন্তু তারা সেই নিয়ে কিছু বলেনি। যখন পাকিস্তান ইউক্রেন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমত হলো না, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তার পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করালো পাকিস্তানের গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে। তার পাল্টা আবার পাকিস্তান একটা প্রস্তাব পাশ করালো, অর্থাৎ কোথাও পাকিস্তান পুরোপুরি আর আমেরিকার সাথে থাকতে চাইছে না। সেই সময় পুতিনের সাথে পাকিস্তানের এই যে আলোচনা, এটা একটা তাৎপর্যপূর্ণ। এবং অন্যদিকে এস জয়শঙ্কর, তিনি যেহেতু প্রধানমন্ত্রী নন, আর এই সম্মেলনটা মূলত রাষ্ট্রীয় প্রধানদের, অর্থাৎ যে দেশের রাষ্ট্রপতি প্রধান, যেমন চীনে এবং রাশিয়াতে রাষ্ট্রপতি, এবং যে দেশগুলোতে প্রধানমন্ত্রী প্রধান, যেমন ভারত এবং পাকিস্তানে, এই যারা প্রধান রাষ্ট্রনায়ক হন তাদের এটা সম্মেলন হয়। কিন্তু সেখানে ভারতের প্রধানমন্ত্রী যাননি, গেছেন জয়শঙ্কর। ফলে জয়শঙ্কর তার স্তরে যিনি আছেন, রাশিয়ার সার্গেই লাভরভ হতে পারে, যার সাথে তিনি কালকে দেখা করে নিজের চিন্তার কথা জানিয়েছিলেন, যে ভারতীয়রা ইউক্রেন যুদ্ধে ভেসে গেছে তাদের কথা। এরপরে জয়শঙ্কর যেটা দেখা করেন সেটা হচ্ছে চীনা যে পররাষ্ট্রমন্ত্রী আছেন ওয়াং ই, তার সাথে। এবং যেটা জানানো হয়েছে জয়শঙ্করের তরফে, যে মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ পারস্পরিক সম্মান, মিউচুয়াল সেন্সিটিভিটি, পারস্পরিক সংবেদনশীলতা এবং মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ, এর ভিত্তিতে ভারত চীন সম্পর্ক চলবে। এবং দুই নেতা পররাষ্ট্রমন্ত্রী যেটাতে সম্মতি জানিয়েছেন যে ভারত চীনের যে বর্ডার সমস্যা, যে সংঘাত আছে, সেটাকে সমাধান করার জন্য দ্বিগুণ উদ্যমে তারা কাজ করবেন। এর আগে আপনারা জানেন যে এই মাসেই 18-19 তারিখ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল আমাদের যে হিমাচল প্রদেশের ধর্মশালা, সেখানে এসেছিলেন। তিব্বতের যে এক্সাইলে, অর্থাৎ নির্বাসনের যে সরকার, দলাই লামা, তাদের সাথে দেখা করতে এবং চীনকে চাপে রাখার জন্য তিব্বত সমস্যাকে আবার উস্কাতে চেয়েছেন। নরেন্দ্র মোদী আলাদা করে পরবর্তীকালে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করলেও নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বা অন্য কেউ বা ভারত সরকারের একজন কেরানি পর্যন্ত কিন্তু ধর্মশালাতে যাননি। তাহলে একদিকে ভারত চীনকে চাপ দিতে চেয়েছে, অন্যদিকে ভারত এই মার্কিন প্রতিনিধি দলের সাথে তাদের বক্তব্যে, তাদের যে উগ্র চীন বিরোধী বক্তব্য, তার সাথে নিজেকে জড়িয়ে ফেলেনি। অর্থাৎ মোদী সরকার কোথাও একটু মেপে চলার চেষ্টা করছে, মার্কিন ফাঁদে পা দিয়ে যাতে ভারতকে যুদ্ধে জড়িয়ে না পড়তে হয়, সেই দিকে সম্ভবত একটা টেন্ডেন্সি ভারত সরকারের থাকছে, একটা চিন্তা ভাবনা আছে। কারণ মার্কিন সরকারের তরফ থেকে কিন্তু এই উদ্যোগটা থাকবে যে তাইওয়ানে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ভারতকে দিয়ে এই দিকে একটা যুদ্ধ শুরু করানো। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন তিনটেই পরমাণু শক্তিধর দেশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা টেন্ডেন্সি থাকে, যেটা সে করে থাকে, সেটা হচ্ছে নিজের যুদ্ধের বোঝা অন্যের ঘাড়ে চাপানো। কারণ এই এত যুদ্ধ মার্কিন প্রশাসন বা তার সেনাবাহিনী নিতে পারবে না, তার ফান্ড, তার সেনাবাহিনীর ব্যাপার আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এটা চেষ্টা করে নিজের হয়ে অন্য কাউকে দিয়ে যুদ্ধ করানো। সেক্ষেত্রে ভারত যদি এই বর্ডার কনফ্লিক্ট সমাধান করে নেয়, চীন যদি এগিয়ে আসে, তাহলে সেটা চীনের পক্ষেও মঙ্গলজনক, ভারতের পক্ষেও মঙ্গলজনক, আর বাঙালিদের জন্য তো অবশ্যই মঙ্গলজনক। কারণ কলকাতাটা চীন বর্ডার থেকে বেশি দূরে নয়, তার মিসাইল পাল্লার মধ্যে আছে, এবং অবশ্যই আমাদের শিলিগুড়ি, তার যে চিকেন নেক, সেটাও চীনের নাগালের মধ্যে আছে। আমরা চাই না যে আমাদের ঘাড়ের কাছে অবশ্যই আমরা চাইবো না যে কোনো পরমাণু শক্তিধর দেশগুলো মারামারি করুক, যুদ্ধ করুক, যে যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তিব্বত চীনের আভ্যন্তরীণ ব্যাপার। এখান থেকে ভারতবর্ষ থেকে যারা মৌখিকভাবে সমবেদনা জানাতে চান তিব্বতকে, তা জানাতে পারেন। যারা মনে করেন যে না, দলাই লামার যে শাসন, সেটা একটা অত্যন্ত নিকৃষ্টতম মধ্যযুগীয় শাসন ছিল,
পরবর্তীকালে চীনা কমিউনিস্ট পার্টি যেটা করেছে সেটা ঠিক করেছে, সেটা তিনি জানাতে পারেন। কিন্তু কোনোরকম আর্মড কনফ্লিক্ট, কোনোরকম সশস্ত্র অভিযান এটা বাংলার ঘাড়ের কাছে না হোক, এটাই আমাদের চাওয়া। মোটামুটি এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যা অবস্থা, সেখান থেকে এইবারের সম্মেলনে অন্তত নরেন্দ্র মোদী যদি যেতেন এবং সেই সম্মেলনে যদি শি জিনপিংয়ের সাথে একসাথে এই সংঘাত নিরসনের এই যে চুক্তিগুলো, যে চুক্তি বলা ভুল, যে আন্ডারস্ট্যান্ডিং ডে ঘোষণা জয়শঙ্কর করে এসছেন, এটা যদি মোদী করতেন তাহলে বিরোধীদের কাছ থেকে অনেক বেশি কটাক্ষের শিকার হতেন, অনেক বেশি আক্রমণের শিকার হতেন। সেক্ষেত্রে সম্ভবত সেটাকে এড়াবার জন্যই নরেন্দ্র মোদী নিজে না গিয়ে এটা পররাষ্ট্রমন্ত্রীদের পর্যায়ে ব্যাপারটাকে রেখেছেন, কারণ জয়শঙ্করের বদলে এই কথাগুলো মোদীর মুখ থেকে বেরোলে অনেক বেশি কটাক্ষের তাকে শিকার হতে হতো। অন্যদিকে আজকে হয়ে গেল ব্রিটেনের নির্বাচন, সংসদীয় নির্বাচন। স্পষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে, যেটা পর্যবেক্ষকরা বলছেন, যে লেবার পার্টি আবার আসছে। এবং অন্যদিকে আগামীকাল 5 তারিখ ইরানের রাষ্ট্রপতি নির্বাচন। ইরানের রাষ্ট্রপতি নির্বাচন যেটা হয় সেটা রাষ্ট্রপতিকে সরাসরি মানুষ ভোট দেন, এবং কোনো প্রার্থী যদি 50% ভোট না পায় তাহলে তাকে আবার দ্বিতীয় দফায় ভোটে লড়তে হয়। এবং দ্বিতীয় দফার ভোটে যেটা হয় সেটা হলো প্রথম 2 জন যে প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন তারাই আসলে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই দ্বিতীয় দফার ভোট আগামীকাল। অবশ্যই ইস্টকোস্ট বাংলায় চোখ রাখুন, আমরা বিশ্বের খবর নিয়ে আপনাদের কাছে চলে আসি। সাথে থাকুন। শুভরাত্রি।